হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা জানি পশ্চিমবাংলায় বর্তমান সময়ে তিনটে রাজনৈতিক দল পুরোপুরিভাবে লাপাতা। কোন রাজনৈতিক দল কাকে ডুবিয়েছে সেই বিষয় নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে। বিশেষ করে সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ, এই তিনটি দল বর্তমান সময়ে আমরা তাদেরকে খুঁজে পেলেও তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট এক সময় ছিল, বিগত দিনে তাদের যে রমরমা ছিল বা লোকেদের কাছে যে গ্রহণযোগ্যতা ছিল, সেগুলো হারিয়ে গেছে অনেকটাই। তাদের নেই কোনো বিধায়ক, নেই কোনো সংসদ, সেই সঙ্গে খুব ভালো রকম সংগঠন নেই তাদেরকে। কিসের জন্য, কিভাবে এই জায়গায় তারা এসেছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের মতামত অবশ্যই প্রদান করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমরা বামফ্রন্ট সরকারতে যদি বলি, বামফ্রন্ট সরকার দীর্ঘ ৩৪ বছর পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তারা সংসদ, বিধায়ক বা এক কথায় বলতে পারেন তারা রাজত্ব চালিয়েছে। সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস অধীর চৌধুরীর যে নেতৃত্বে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় তাদেরও খুব সুন্দর একটা সংগঠন ছিল। এমনকি ভারতবর্ষের সব থেকে বড় সংগঠন একসময় ছিল, রাজনৈতিক দল ছিল, যাদের প্রধানমন্ত্রী ছিল সেটা কংগ্রেস। কিন্তু বিগত দিনে তারা কিভাবে পশ্চিমবাংলার মাটিটা পুরোপুরি শূন্য হয়ে গেছে, তাদের এখন সংসদ শেষ, বিধায়ক শেষ, কিসের জন্য, সেই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। আমরা জানি গত বিধানসভার সময়ে আইএসএফ কিন্তু বিধানসভার 4 থেকে 5 মাস আগে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ফুরফুরা শরীফ থেকে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তারা প্রথমে করেছিল আহলে সুন্নাত আল জামাত নামীয় একটি মুসলিম ধর্মীয় সংগঠন, যেটা কোনো অর্গানাইজেশনভাবে পলিটিক্যাল ছিল না। কিন্তু তারা বিভিন্ন ইস্যু নিয়ে, সরকারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে মুখ খুলে কথা বলে পীরজাদা আব্বাস সিদ্দিক এবং কর্ণধার তিনি। তৎকালীন সময়ে আব্বাস সিদ্দিকের একটা গ্রহণযোগ্যতা ছিল, মানুষ চেয়েছিল। সেইটাকেই ভর করে আব্বাস সিদ্দিকী বিভিন্ন রকম প্রবলেমগুলো নিয়ে তিনি দিনের পর দিন মুখ খুলে কথা বলতো। তারপরে হঠাৎ কোথায় কিছু নেই, বিধানসভার 3 থেকে 4 মাস আগে তিনি একটা পলিটিক্যাল রাজনৈতিক দল তৈরি করে নিলেন, বা বিহারের একটি পলিটিক্যাল রাজনৈতিক দল যার নাম ছিল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেটা এসে কয়েকজন প্রার্থী দেবে বলে ঘোষণাও করেন। আব্বাস সিদ্দিকীর পপুলারিটি দেখেছে। তৎকালীন সময়ে আমরা দেখেছি সিপিআইএম থেকে মোহাম্মদ সেলিম, বিমান বসু, এরা কিন্তু আব্বাস সিদ্দিকের অনেকটা সাথ দিয়েছিল। সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের আব্দুল মান্নান থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জনা আব্বাস সিদ্দিকের বাড়িতে গিয়ে কথা বলেছে। তারা একটা জিনিস বা একত্রিত হয়েছিল যে আমরা একটা সংযুক্ত মোর্চা তৈরি করব, অর্থাৎ বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ, তিনটে রাজনৈতিক দল একত্রিত হয়েছিল। তাদের একটা চুক্তি ছিল, যে জায়গায় কংগ্রেস ভালো শক্ত ঘাঁটি সেখানে কংগ্রেসের প্রার্থী দেওয়া হবে, যে জায়গায় বামফ্রন্টের শক্ত ঘাঁটি সেখানে বামফ্রন্ট প্রার্থী দেবে, আর কিছু কিছু জায়গায় আইএসএফের তারা সিট দেবে। কিন্তু একটি মজার বিষয় আমরা জানি, ব্রিগেডের জনসভাতে যেটা হয়েছিল, ব্রিগেডে তখন জনসভায় অধীর রঞ্জন চৌধুরী তিনি বক্তব্য দিচ্ছেন। তৎকালীন সময়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফের যিনি নেতৃত্ব দেন, তিনি যখন আসেন মানুষরা ভীষণ চেল্লাচিল্লি করে। সেই সময় বিমান বসু এসে অধীর চৌধুরীকে বললেন যে আপনি একটু সাইলেন্ট থাকেন, কিছুক্ষণ আব্বাস সিদ্দিকী বলুক। অধীর চৌধুরী এই জায়গায় রেগে যায় যে সত্যি যদি ওনাকে বলতে হয় আমি স্টেজে নেমে যাচ্ছি, তা নাকি আপনারা বলান। আসলে এই জায়গায় একটা ফাটল দেখুন, রাজনৈতিকভাবে তিনটে দল একটা সংযুক্ত মোর্চা করেছে, তিনটে দলের প্রার্থী হবে, মানুষরা ভরসা পাবে, কিন্তু সে জায়গায় ফাটল ছিল। তারপরে আমরা দেখেছি ভোট হয়েছে, ভোটের পরে বা আগে যতগুলো সভা এবং সমাবেশ পীরজাদা আব্বাসের আমরা বিভিন্ন জায়গায় সভা সমাবেশে দেখেছি, প্রচণ্ড হারে মানুষের একটা সমাগম হতো, সে বিভিন্ন রাজনৈতিক দলেরও একটা প্রচার করত। কিন্তু ভোটের পরপর আমরা যখন রেজাল্ট বার হয় সেই সময় কি দেখেছিলাম, বামফ্রন্ট পুরোপুরিভাবে শূন্য, কংগ্রেসও শূন্য, অনলি ফর আইএসএফ একটি জায়গায় যেতে, সেটা ভাঙড়। আর এই ভাঙড় বিধানসভায় থেকে জেতার পরপরই কয়েকজন বিভিন্ন রকমভাবে মন্তব্য করেছেন। অনেকের মতে ভাঙড় বিধানসভাটা আইএসএফ কিসের জন্য পেয়েছিল সেটা নিয়ে একটা মতামত আমরা দেখেছি।
কেউ বলেছে যে এখানে যিনি প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসতে দাঁড়িয়েছিলেন রেজাউল করিম, এই রেজাউল করিম একজন ডাক্তার হওয়ার পরেও তিনি ভাঙড়ের ভূমিপুত্র নয়, সেই জন্য মানুষ তাকে চায়নি। কিন্তু তাছাড়াও আরেকটা জিনিস ছিল, তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে দীর্ঘদিনের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আমরা জানি। বিশেষ করে 4 জন সেখানে নেতা হিসেবে নেতৃত্ব দেয়। একদিকে আছে আরাবুল, কাইজার, নান্নু, ওহিদুল। এই 4 জনের গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার লেগে থাকতো। ভাঙড়ে আরাবুল চাই যে আমি যদি না কোনো রকম পদ পাই, আরও 3 জন যারা আছে তারা যেন না পাই। উল্টো দিকে নান্নু, কাইজার তারাও সেম চাইতো যে আমাকে যদি না টিকিট দেয় ওদেরও যেন না টিকিট দেওয়া হয়। সেরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। এরকম সিচুয়েশনে সেখানে আইএসএফ এসে ভোটে দাঁড়ায় এবং তারা সেই জায়গায় থেকে ভোটে জিতে যায়। কিন্তু ভোট জেতার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, কিছু সংখ্যক বামফ্রন্টের নেতা, লিডার, কমরেডরা উল্টো দিকে কংগ্রেসের বিভিন্ন জনেরা আইএসএফের উপরে দোষারোপ দিয়েছে এই বলে যে মুসলিম বা অন্য ধর্মের সঙ্গে সংস্পর্শে থাকায় মানুষ অনেকটাই বামফ্রন্ট বা কংগ্রেসের ভোট কেটে গেছে, দেয়নি, বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। এরকম একটা কথা আমরা সেই সময় শুনতে পেয়েছিলাম বা দেখতে পেয়েছিলাম। বাংলা কথা বলতে গেলে ভোটের আগে আইএসএফকে অনেকেই ব্যবহার করেছিল, কিন্তু ভোট পরবর্তী সময়ে কিন্তু তাদের নাম ও নিশানা পুরোভাবে তারা আর মিশিয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরে এরকম চলতে চলতে তারপরে আমরা দেখেছি কি ফাটল। পরবর্তী আবার লোকসভা ভোটে একটা জিনিস হয়েছে, কিছু জায়গায় আইএসএফ এবং বামফ্রন্ট একটা জোট করার চেষ্টা করেছে, সে জায়গায়ও একটা দেখলাম ঘাপলা রয়ে গেছে। যেরকম আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সে দাবি করেছিল আমি ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াবো। সেই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভীষণভাবে হাওয়া তুলেছিল যে হ্যাঁ তিনি দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে, কিন্তু সে জায়গায় থেকে তিনি পিছিয়ে চলে আসেন। সে জায়গায় তাদের আইএসএফের যে মানটা ছিল সেটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং এরকম করে করে বর্তমান সময়ে আমরা দেখছি 3টে রাজনৈতিক দল লাইক বামফ্রন্ট, কংগ্রেস অ্যান্ড আইএসএফ, 3 জনের খুব ভালো একটা দল নেই। উল্টো দিকে আপনি দেখুন পশ্চিমবাংলায় এই মুহূর্তে একদিকে আছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি বিরোধী দল, এই দুটোর ভিতরে এখন চলছে একটা রকম ভীষণ 2026-এর বিধানসভার নির্বাচন নিয়ে ভোট ধরার চেষ্টা। অথচ বিজেপির ভিতরে এই সময় আমরা যদি দেখি ওদের গোয়ালঘরে যেরকম গুতগুতি হয় অ্যাজ ইট ইজ সেম চলছে। শুভেন্দু অধিকারী সে বিরোধী দলের নেতা আছে, কিন্তু সভাপতি যিনি রয়েছে তার সাথে সারাক্ষণ দ্বন্দ্ব। সেই সাথে উত্তরবঙ্গে থেকে জন বল্লভ বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছে। গতকালকে আমরা দেখলাম বনগাঁর যিনি সংসদ শান্তনু ঠাকুর সেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালো বলে সেও দল বদলের জায়গায় রয়েছে। আসলে বিগত কয়েক মাস আগে ইডিআই, সিবিআই এই সমস্ত জিনিস নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষদেরকে বিজেপিতে নিয়ে আসা হয়েছিল। অনেকেই আবার দেখলাম জেল খাটার পরেও ছাড়া পেয়েছে। আর এই সময় একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে যে যাদেরকে ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে বিভিন্ন দলে নেওয়া হয়েছিল তারা আবার দল বদল করে প্রত্যাবর্তন করছে। এরকমই চলছে। আর ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রাজনৈতিক দলের তো এই সময় আমরা বলতে পারছি না কে কী করছে, সুতরাং প্রতিদিন যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো তো আপনাদের কাছে শেয়ার করছি, যে কি চলছে কি হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই চোখ দিয়ে দেখুন, ভাবুন, বুঝুন। আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।